ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা, মৃত্যু বেড়ে 18। কিছু জায়গা থেকে পানি নামলেও দুর্বিষহ জীবনযাপন। রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই হ্রদের 16 গেট, সতর্কতা জারি। রোডে এতটুকু আছে, বাড়িতে মানুষের মাথার উপরে চলে গেছে কোনো জায়গা। যা কিছু পারছি তা নিয়ে পৌঁছাইছি। প্রাথমিক সেবাতে আমরা ওইটা দিচ্ছি। মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন। ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে। দুর্গত এলাকায় ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার সচল ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধান উপদেষ্টা। ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, আর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন একসাথে চালু হয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্যোগ এক করেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। সহায়তা নিয়ে টিএসসিতে মানুষের ঢল। গণত্রাণ সংগ্রহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যস্ততা। বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির জন্য ভারতকে দায়ী করল বিএনপি। নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ মির্জা ফখরুলের। আরও 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়া। আসমা ফিরোজ 7 ও দীপুমণি 4 দিনের রিমান্ডে। হত্যা মামলার সাবেক বিচারপতি মানিক কারাগারে। 37 দিন পর কাল থেকে চলবে মেট্রো রেল। 10টি ট্রেনে ট্রায়াল রান সম্পন্ন। সংস্কারের জন্য আপাতত বন্ধ থাকবে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। কিছু জায়গায় পানি কমলেও দুর্বিষহ জীবনযাপন করছেন অগণিত মানুষ। চলছে বেঁচে থাকার লড়াই। এখনো পর্যন্ত মারা গেছেন 18 জন। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফেনী ও নোয়াখালীর বন্যা কবলিত এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। আমার পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি একটি মহাসড়ক, অর্থাৎ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যে সড়কটি গিয়েছে, এটি সেই সড়কের চিত্র। এই চিত্রটি দেখেই আসলে বোঝা যায় যে বন্যার এবং ভারী বৃষ্টিপাতের ফলে যে পানি জমে গিয়েছে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে, সেখানকার কি অবস্থা। এক দেখি 1974 সালে একটা দেখছি, আর এই পর্যন্ত এরকম পানি দেখিনি। এখন তো কমতেছে না, বাড়তেছে। পানি আসলে গতকালকে এখানে, আজকে এখানে মঙ্গলবারও একটু ভালো ছিল, বুধবার থেকে বেশি জোর আসতেছে আর কি। সড়কটি আশপাশের নিচু জমি থেকে অন্তত 3 ফুট উঁচুতে। তো সেই 3 ফুট উঁচু সড়কটিতে যদি পানি জমে থাকে, সেক্ষেত্রে নিচের যে জমিগুলো আছে এবং নিচে যে বাসভবন বা অন্যান্য দোকানপাট আছে, সেগুলোর অবস্থা সহজেই অনুমেয়। আমরা দেখেছি যে গলা সমান পানি। এটি সেই নোয়াখালীর বেগমগঞ্জের কথা বলছি। হয়তো রোডে এতটুকু আছে, বাড়িতে মানুষের মাথার উপরে চলে গেছে কোনো জায়গা। আল্লাহ যদি রক্ষা করে, মানুষকে রক্ষা করবে, এছাড়া আর কোনো ব্যবস্থা নেই মানুষের। ভারত বাংলাদেশ সীমান্তর কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে, যেহেতু ত্রিপুরা রাজ্য থেকে যে উজানের ঢল, সে ঢলের কারণেই বেশি পানি জমেছে বন্যা দুর্গত এলাকাগুলোতে। তো সে জায়গাগুলোতে আসলে পানির পরিমাণ আরও অনেক বেশি। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গত এলাকার যে মানুষ রয়েছেন তারা। আমরা অনেক জায়গায় দেখেছি যে একতলা ভবনের পুরো একতলাই আসলে পানির নিচে, অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন, এবং যে সকল টিনের ঘর রয়েছে সে সকল টিনের ঘরে তো আর ছাদে আশ্রয় নেওয়ার সুযোগ নেই। তারা আশপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়েছি। তারা বলেছেন যে বিশুদ্ধ পানি এবং তাদের শুকনো খাবারের প্রচণ্ড সংকট রয়েছে। অর্থাৎ শুধুমাত্র পানিবন্দী জীবন বা পানির কারণে ঘর ছেড়ে চলে আসার যে কষ্ট, সে তার পাশাপাশি কিন্তু যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের যে সমস্যা তা। আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে
ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি যে ভালোবাসা, তার একটি উজ্জ্বল নিদর্শন গত বেশ কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। যে যেভাবে পারছে মানুষকে সাহায্য করছে, কেউ পানি দিয়ে, কেউ খাদ্য দিয়ে, কেউ আশ্রয় দিয়ে, প্রত্যেকে সাহায্য করছে, যেটি আসলে এই মুহূর্তে এই বানভাসী মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি তারা করছেন। এবং একই সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ নিয়ে আসছে। শুধু বাজারে কিছু লোকে ওখান থেকে টাকা কালেকশন করি, ওইখানে কিছু লোকের দিতেছে, আর টোটাল গ্রামে গঞ্জে কে কোথায় আছে কখনো কেউ নাই। আমি গতকালকের কথা একটু বলতে চাই। আমরা গতকালকে ফেনী মহিপাল এলাকায় ছিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে বারৈয়ারহাট থেকে মহিপাল পর্যন্ত পুরো সড়কটি পানির নিচে তলিয়ে গেছে, এবং যার প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে বারৈয়ারহাটের পরে আর কিন্তু ফেনীর দিকে আসার কোনো সুযোগই নেই। তাও আমরা দেখেছি যে যেভাবে পারছেন হেঁটে তারা বারৈয়ারহাট থেকে অন্তত 20 কিলোমিটার হেঁটে মহিপালের দিকে আসছেন। অবর্ণনীয় কষ্ট, দুর্ভোগ আমরা দেখেছি গতকাল। এটি হচ্ছে তুলনামূলক কম দুর্ভোগ, যেই অংশটির কথা আমি বলছি। এর চেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে যারা ফেনী 6টি উপজেলা, বিশেষ করে ছাগলনাইয়া এবং ওই দিকের আশপাশের যে সকল মানুষ রয়েছেন, যারা সীমান্তবর্তী কাছাকাছি এলাকার মানুষ, তাদের এখানে পানি অনেক বেশি পরিমাণে উঠেছে। এবং আমাদেরকে যতটুকু জানিয়েছেন অনেকে, যে আসলে অনেকে তাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের কোনো খোঁজ পাচ্ছেন না। বানভাসী জলের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। সেই এলাকাগুলোতে আজকে 3-4 দিন ধরে বিদ্যুৎ নেই। স্বাভাবিকভাবে মোবাইল টাওয়ারগুলো কাজ করছে না। কেউ আসলে তাদের স্বজনদের খোঁজও নেওয়ার মতন কোনো উপায় নেই। যেদিকেই চোখ যায় শুধু পানি এবং গাছপালা যা দেখা যাচ্ছে, এবং মাঝে মাঝে কিছু ঘরবাড়ি। এমন বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে নৌকা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং এই একটি জিনিসের সংকট আমাদের নজরে এসেছে, যেহেতু এটি আশপাশে খুব নদীবহুল কোনো এলাকা না, এখানে কিন্তু বড় ধরনের কোনো নৌকা আগে থেকে যে এখানে ছিল এমন নয় বিষয়টি। অনেককেই আমরা দেখেছি ঢাকা থেকে ট্রাকে করে নৌকা তারা ভাড়া করে নিয়ে আনছেন, এবং সেই নৌকা দিয়েই উদ্ধার কাজ চালাচ্ছেন, ত্রাণ কাজ চালাচ্ছেন। এবং আমরাও চেষ্টা করেছি যে কোনো একটি নৌকায় করে ভেতরে গিয়ে যতটুকু সম্ভব মানুষের দুর্ভোগ তুলে আনা যায়। তো আমরা দেখেছি যে এমন অনেক জায়গা আছে যেখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, যার কারণে সেই জায়গাগুলোতে যে সকল মানুষরা আটকে রয়েছেন, অনেককেই সেই নৌকার অপ্রতুলতার কারণে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়নি। অনেকে বলছেন যে মূল সড়কের কাছাকাছি যারা আশ্রয় কেন্দ্রে আছেন বা যারা মূল সড়কের আশেপাশে কিছু বাসভবনে আটকা পড়েছেন, তারা যত সহজে ত্রাণ পাচ্ছেন, যারা আরও ভেতরে অবস্থান করছেন তারা কিন্তু সেই ত্রাণটি অত সহজে পাচ্ছেন না। ফেনীতে বেশ কিছু হাসপাতাল রয়েছে, হাসপাতাল থেকে বেশ কিছু রুগীকে এবং সদ্যজাত শিশুদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছে সেই নৌকা দিয়ে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সকল সরকারি সংস্থা বা বাহিনীগুলো রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে। আর সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে সেই রিমোট যেই প্লেসগুলো রয়েছে, যেসব জায়গায় আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই এবং নৌকার অপ্রতুলতার কারণে সেদিকে যাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী এক একটি বাসার ছাদের উপরে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলছে এবং লাইফ জ্যাকেট তারা ছুঁড়ে মারছেন। এভাবে করে তারা তাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। গ্রামাঞ্চলে যে রিমোট এরিয়াগুলো রয়েছে, যেখানে দুর্গতরা রয়েছেন, যাদের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে না, তো যত বেশি সংখ্যক নৌকা যদি তারা আনেন, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এই ছিল নোয়াখালীর এলাকার সর্বশেষ উপজেলা থেকে বন্যার সর্বশেষ তথ্য আমার কাছে। ফেনী সদর, পরশুরাম এবং সোনাগাজীতে এখনও হু হু করে বাড়ছে পানি। কোমর পানিতে দিনরাত কাটছে বানভাসীদের। তবে ফুলগাজী ও দাগনভূঞাতে পানি কমতে শুরু করলো, দুর্ভোগ কমেনি দুর্গতদের। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার আতিয়ার সহজ। স্মরণকালের ভয়াবহ বন্যা ফেনীর জুড়ে শুরু হয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং বিভিন্ন জায়গায় শত শত মানুষের বিভিন্ন আহাজারি। তারা শুধু তাদের স্বজনদের সন্ধান পাচ্ছে না, সন্ধান না পেয়ে তারা দিক বিদিক ছুটতে আছে। রবিবার থেকেই কিন্তু মূলত বাঁধ ভেঙে পানি প্রবাহিত হতে থাকে পুরো জেলা জুড়ে, এবং এই যে পানি অব্যাহতভাবে ফেনীর ফুলগাজী, পরশুরাম দিয়ে একের পর এক লোকালয়ে প্রবাহিত হতে থাকে, সেই পানি কিন্তু আজ পর্যন্ত এখন বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে। আপনাকে যদি বলি পুরো ফেনী জেলার চিত্র, সেক্ষেত্রে আমরা ফেনী শহরের শুধুমাত্র মহিপালের কিছু অংশ এবং টাং রোডের একটি অংশ থেকে ডিসি অফিস পর্যন্ত, জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত সড়কটি রয়েছে, এটি ছাড়া পুরো ফেনী পানিতে তলিয়ে রয়েছে।
ফেনীর যে ব্যবসায়িক কেন্দ্রগুলো রয়েছে, তাকিয়া রোড, ইসলামপুর রোড, সেখানে কিন্তু শত শত যে ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ীরা, পাইকারি যারা আড়তদার এবং মহিপালের বিভিন্ন আড়তদার, তারা যেটা বলছেন যে তাদের মালামাল ভিজে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে। অন্যান্য বছর যে একাধিকবার বন্যার কবলে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অল্প শুধুমাত্র ফুলগাজী পরশুরামের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটি 2 দিন 3 দিন পরেই হয়তো কিছুটা কন্ট্রোলে চলে আসে। কিন্তু এবার দেখেছি সেটা পুরোটাই একটি ব্যতিক্রম চিত্র দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষের বাসাবাড়ির মধ্যে অনেকের যারা নিচতলার বিল্ডিংয়ে রয়েছে তাদের জানলার উপরে বা অর্ধেকের বেশি পানি হয়ে তাদের বাড়িঘরের চরম দুর্ভোগ তৈরি হয়েছে। সমন্বয় না করার কারণে এক জায়গায় অনেক ত্রাণ যাচ্ছে, অনেক উদ্ধারকর্মী যাচ্ছে, আবার কোনো জায়গায় কেউ পৌঁছাচ্ছেই না। এই কারণে স্থানীয় যেটা বলছেন যে এখন যত দ্রুত সম্ভব জেনারেটর দিয়ে মোবাইল নেটওয়ার্কটা চালু করা এবং বিদ্যুৎ সংযোগটা যতদূর সম্ভব এলাকাভিত্তিক চালু করা, সেই সাথে জেলা পর্যায় থেকে একটি কন্ট্রোল রুম খুলে যে যারা যেখান থেকে ত্রাণ দিতে আসছেন তারা যেন এগুলো ত্রাণ ঠিকমতো সঠিকভাবে সমভাবে বন্টন হয় সেটা ব্যবস্থা নেওয়া। সেই সাথে কিন্তু গতকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হেলিকপ্টার উদ্ধার অভিযান চালাচ্ছে এবং যদিও আবহাওয়াটা কিছুটা ভালো থাকার উদ্ধার অভিযানে কিছুটা জোর পাচ্ছে, আমাদের কোস্টগার্ডও কিন্তু এখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। সেই সাথে কিন্তু যেটা চালাচ্ছে স্থানীয় যেটা বলছেন সেটা পর্যাপ্ত নয়, তারা জানাচ্ছেন এটা আরও লজিস্টিক সাপোর্ট এবং ম্যান পাওয়ার উদ্ধারের জন্য আরও বেশি বাড়ানো দরকার। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ। ভারত থেকে নেমে আসা পানির তোড়ের পাশাপাশি টানা বৃষ্টিতে ভাসছে নোয়াখালী, লক্ষ্মীপুর। খাদ্য বিশুদ্ধ পানির চরম সংকটে কয়েক লাখ বাসিন্দা। পানি বেড়েছে পাহাড়ি জনপদেও, ক্ষতির মুখে পর্যটন শিল্প। এদিকে চাঁদপুরে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মোংলায় নদ নদীর পানি বেড়ে তলিয়েছে সুন্দরবন। এদিকে রাতে কাপ্তাই হ্রদের 16 গেট খুলে দেওয়া হবে বলে জানিয়ে সতর্কতা জারি করা হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, অফিস, আদালত সবকিছু পানির দখলে। সাজানো গোছানো জনপদের কোনো অস্তিত্বই নেই। চারদিকে থই থই করছে বানের জল। জীবন বাঁচাতে মরিয়া বাসিন্দারা। নোয়াখালীর 8 উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। জেলার প্রায় 388টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 40,000 মানুষ। বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 5টি উপজেলায় মেঘনা নদী সহ খাল বিলের পানি বেড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় ও তারে গাছ উপড়ে পড়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার নিম্নাঞ্চলের গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পানিতে ডুবে আছে। দুর্ভোগে লাখো মানুষ। একদিন পরে যদি একদিন কোন রকম রান্তা মারি 7 দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদ এখন টইটম্বুর। ডুবে গেছে রাঙামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা। আর নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে পর্যটক চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। আর্থিক ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্টরা। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বৃষ্টিপাত না থাকায় স্বস্তি ফিরেছে জনজীবনে। চেঙ্গি ও মাইনি নদী থেকে নেমে গেছে বন্যার পানি। বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষজন। তবে ক্ষতচিহ্ন দৃশ্যমান হচ্ছে। ভেসে গেছে সেতু, ভেঙে গেছে সড়ক। পুকুরে মাছ ও ক্ষেতের ফসল হারিয়ে দিশেহারা বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্ররা। অব্যাহত রয়েছে ত্রাণ সহায়তা। ভারী বর্ষণের জবুথবু চাঁদপুর। উঁচু জায়গায় বসতবাড়ি আর মূল সড়ক থেকে রক্ষা পেলেও ভারী বর্ষণে ডুবে গেছে সবকিছু। জলাবদ্ধ হয়ে পড়েছে সেচ প্রকল্প। শহরের বাগাদি, ধানুয়া, গাজীপুর, করোয়া সহ অর্ধশত গ্রামের একই চিত্র। সড়ক, সেচখালের রিংবাদ সবই এখন পানির নিচে। ভেসে গেছে শত শত খামারের মাছ। দুর্ভোগে 6টি উপজেলার কয়েক লাখ মানুষ। চলতি সমস্যা, রান্না বান্নার সমস্যা, গরু ছাগল দিয়ে, হাঁস মুরগি দিয়ে বিপদে আছে। হাজার হাজার টন টাকার, কোটি টাকার মাছ ছুটে গেছে মানুষও পানিবন্দী হয়ে গেছে। মাছের প্রজেক্ট সব বৃষ্টিতে সব ভেসে গেছে, সব মাছ চলে গেছে। হবিগঞ্জে বৃষ্টিপাত বন্ধ ও ভারতের পানির তোড় কমায় স্বাভাবিক হচ্ছে খোয়াই নদী। এতে প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে সরছে বন্যার পানি। তবে বন্যার কারণে রেল সেতু ঝুঁকিপূর্ণ থাকায় এখনও ঢাকা সিলেট লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।
এদিকে মোংলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন ও উপকূলের কিছু কিছু জায়গা। গত 2-3 দিন ধরে সুন্দরবনের ভেতরেও পানি বেড়েছে, তলিয়ে গেছে বন সহ বনের করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট। তবে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বন বিভাগ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চট্টগ্রামে বন্যায় ডুবেছে 9 উপজেলা। এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে 5 জনের। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। কোথাও কোথাও ঝুঁকি নিয়েই চলাচল করছে যাত্রী ও পণ্যবাহী যান। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রমও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী এবং নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর বিভিন্ন জায়গায় তলিয়ে যাওয়ার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, সড়ক বন্ধ রয়েছে এবং রেল চলাচল বন্ধ হয়েছে। বাসের ভেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে নানা পণ্য, যেখানে রয়েছে চিড়া, গুড় সহ নানা শুকনো খাবার এবং রয়েছে নানা মেডিকেল সামগ্রী, যেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বন্যার্তদের সহায়তায় এগিয়ে যাওয়া। চট্টগ্রাম থেকে বিভিন্ন, বিশেষ করে চট্টগ্রাম ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, রৌজান সহ যে বিস্তীর্ণ এলাকা পানি নিচে তলিয়ে গেছে, সেখানে কিন্তু বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন, বিশেষ করে যে কোটা সমন্বয়ক যারা আছে, সমন্বয়কের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় তারা টিম গঠন করেছে। সেখানে কিন্তু সেই পণ্য সামগ্রীগুলো নিয়ে যাচ্ছে এবং মানুষের ঘরে ঘরে কিন্তু মানুষের হাতে হাত রেখে কিন্তু মানুষের যে বন্যার্ত যে মানুষগুলো রয়েছে তাদের ঘরে সেই পণ্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। বেশি অতিরিক্ত পানির জন্য কিন্তু আমরা দূরত্ব জায়গা যাইতে পারি না, যেতটুকু যাইতে পারছি অতটুকু বিভিন্ন সময় যা কিছু পারছি তা নিয়ে পৌঁছাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী হারুয়ালছড়ি, যেটা পূর্ব ফটিকছড়ি বলা হয়, ওখানে কিন্তু কোনো লোক যাওয়া হয় না এখনো। অন্যদিকে যে আমরা সড়কে যে দৃশ্য দেখেছি, সেখানে সকাল থেকে কিন্তু শত শত ট্রাকে করে বন্যার্থীদের জন্য কিন্তু বিভিন্ন শুকনো খাবার, কলা, পাউরুটি, বিস্কিট সহ যে শুকনো খাবার, সেগুলো ট্রাকে ভরে ভরে নিয়ে আসছে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে শত শত ট্রাক আমাদের চোখে পড়েছে। এখন এগুলো মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা কিন্তু করেছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু মেডিকেল টিম, অর্থাৎ নার্সিং ইনস্টিটিউট এবং যে হাসপাতালগুলো রয়েছে, সেখানকার শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু বিভিন্ন যে ওষুধ সামগ্রী এবং স্যালাইন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে বিভিন্ন জায়গায়। ডায়রিয়া, তারপর কলেরা বা সর্দি, জ্বর, কাশি, এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা এখানে নিয়ে আসছি এবং আমাদের সঙ্গে অক্সিজেন সাপোর্ট, তারপরে কোনো প্রসূতি মায়ের ডেলিভারির জন্য আমাদের 2 জন ফিমেল আছে, ফিমেল নার্স। ছোট বাচ্চাদের অনেকে থাকে যে জ্বর, সর্দি কাশি হচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, তাদের যে প্রাথমিক সেবাটা আমরা ওইটা দিচ্ছি। চট্টগ্রাম বন্দর থেকে কোনো ধরনের পণ্য বের হলে, ওঠানামা হলে কি সে কোনো পণ্য দেশে কোনো জায়গায় যেতে পারছে না। এতে করে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা এবং পণ্য যেতে না পারায় বড় ধরনের ক্ষতিতে হবে সেটি বলা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের থেকে সর্বশেষ তথ্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বন্যার্তদের সহায়তায় দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অভিভূত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্গত এলাকায় ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার চালু রাখা ও বিদ্যুৎ সরবরাহ চালু করার নির্দেশও দিয়েছেন তিনি। বিকেলে 44টি এনজিওর সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে সমন্বিতভাবে কাজ করারও নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। সানবির উপলের রিপোর্ট। দেশের দক্ষিণ পূর্বের জেলাগুলো ভয়াবহ বন্যায় আক্রান্ত। 11 জেলায় পানিবন্দী লাখ লাখ মানুষ। দিশেহারা এসব বন্যার্তদের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে দেশ বিদেশের সব শ্রেণী পেশার বাংলাদেশিরা। ঐক্যবদ্ধ বাংলাদেশের এই অভিপ্রায় দেখে অভিভূত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 44টি এনজিও প্রতিনিধির সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে প্রেস সচিব জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বন্যা আক্রান্ত এলাকায় ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার চালু রাখার ও বিদ্যুৎ সরবরাহ চালু করার নির্দেশ দেন ডক্টর ইউনূস। উনি কোঅর্ডিনেশনের কথা বলেছেন এবং উনি চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে করে। উনি বলেছেন যে আমরা সবাই অভিভূত। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যেই স্পিরিটটা শো করেছিল, ঠিকই একইভাবে একই স্পন্টেনিটি শো করে তারা ঝাঁপিয়ে পড়েছে। এই যে তরুণদের যে উদ্যোগ, সে তরুণদের যে প্রেরণা, তার সাথে যেন সারা বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যা
করতে ঝাঁপিয়ে পড়ে। বন্যার পানি নেমে যাওয়ার পর কিভাবে সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ব্র্যাকের নির্বাহী পরিচালক। কি ধরনের ত্রাণ দরকার এবং সেই ধরনের ত্রাণ জোগাড় করা, পাশাপাশি কোন জায়গাতে ত্রাণটা বেশি দরকার সেই জায়গাগুলোতে যাচ্ছে কিনা সেখানে একটা সমন্বয়ের ব্যাপার আছে। তো সেই সমন্বয়টা আমরা আশা করছি এই সমন্বিত একটা নতুন পরিকল্পনার মাধ্যমে আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা যেতে পারব। জোন ভাগ করে ত্রাণ কার্যক্রম বন্যা কবলিত সবার দরজায় পৌঁছানোর বিষয়েও বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের একটা সমন্বয়ের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী 24 ঘন্টায় উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতেরও। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। জানান 11টি জেলায় পানিবন্দী আছে 9,44,548টি পরিবার। এ পর্যন্ত এসব এলাকায় সহায়তার জন্য 3,52,00,000 নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 11টা জেলাতে 3,52,00,000 নগদ টাকা, 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা খাবার, 35 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং 35 লক্ষ টাকা গোখাদ্য বাবদ আমরা পাঠিয়ে দিয়েছি। মারা যারা গেছে এর মধ্যে কুমিল্লা 4 জন, ফেনী 1 জন, নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতির উন্নতি হবে আশা করা যাচ্ছে। রাতের সময় আরও থাকছে মার্কিন নির্বাচন ঘিরে একের পর এক নাটকীয়তা। এবার ট্রাম্পকে সমর্থন আলোচিত ডেমোক্র্যাট নেতা কেনেডি জুনিয়রের জরিপে এখনো এগিয়ে কামালা হ্যারিস। দুর্যোগ এক করেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। বন্যার্ত মানুষকে সহায়তা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নগদ অর্থ, ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আসেন অনেকেই। এখনো পর্যন্ত 2 দিনে 3.5 কোটি টাকা সহায়তা দিয়েছে নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন রাইদুল ইসলাম শুভ। যতদূর চোখ যায় চারিদিকে লোকে লোকারণ্য। কোনো জনসভা, প্রতিবাদ সমাবেশ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, তারা এসেছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য। কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি আর ট্রাক এসে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে ত্রাণ সামগ্রী নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা। শুধু গাড়ি নয়, কেউ পায়ে হেঁটে, কেউ রিক্সা করে, যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা দিতে ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। কাপড়, শুকনো খাবার, ওষুধ, কেউ বা এনেছেন নগদ অর্থ নিয়ে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সর্বসাধারণের। শিশুদের জন্য অনেক শুকনো খাবার এবং আরো শুকনো খাবার এবং বস্ত্র এনেছি। যখন শুনলাম যে এখানেই ত্রাণটা দিচ্ছে, আমার যদি সুযোগ থাকে এখানে দেওয়ার, আমি সেজন্য এখানে নিয়ে আসছি। একটা মানুষ কাঁদতেছে, একটা বাচ্চা কাঁদতেছে, আমি যে ওর জন্য 2% না 0.5%ও করতে পারতেছি। এই জিনিসটা আমার লাইফটাকে আরো সেন্স মেক করতে সাহায্য করতেছে। বাংলাদেশের যত হেলিকপ্টার মালিক আছেন, আপনারা দয়া করে হেলিকপ্টারগুলো ফ্রি করে দেন। সারা বছর ব্যবসা করা মানুষের পাশে এবার দ্বারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুক্রবার রাত পর্যন্ত প্রায় 1,42,00,000 টাকা অনুদান সংগ্রহ করেছেন। শিক্ষার্থীরা বলছেন পর্যাপ্ত পোশাক আছে, এখন প্রয়োজন ওষুধ, রিচার্জেবল লাইট, পাওয়ার ব্যাংক, মোমবাতি। আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকারি, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। সেই সব জায়গায় ইলেকট্রিসিটি সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। সহায়তা পৌঁছে দিতে বন্যা কবলিত এলাকায় যাচ্ছে ত্রাণবাহী ট্রাক। বন্যায় বানভাসী মানুষের আর্তনাদ যেন মানুষকে ঘরে থাকতে দেয়নি। ছুটে এসেছেন এই টিএসসি প্রাঙ্গণে। এই সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেমন অনুদান দিচ্ছেন, ঠিক সংগ্রহ করছেন সারা রাত থেকে এখন অবধি। চলছে তাদের কর্মযজ্ঞ এই বানভাসী মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে।
এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। সারাদিন যেটি আমরা দেখিয়েছি যে টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটি চলেছে, কিন্তু রাত 8টার পরে সেখানে ওভারলোড হওয়ার পরে সেই শারীরিক শিক্ষা কেন্দ্রে আসলে ত্রাণ কার্যক্রম চলছে, ত্রাণ সংগ্রহ কার্যক্রম। এবং টিএসসির যেখানে আসলে এতক্ষণ ত্রাণ কার্যক্রম চলছিল সেখানে এখন শুধু নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। আর এখন সবশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, নগদ প্রায় 3.5 কোটি টাকার মতো আজকে তারা সংগ্রহ করেছে। অর্থাৎ আজকে সারাদিন যে নগদ অর্থ মানুষ দিয়েছেন সেই সংখ্যাটা এখন পর্যন্ত প্রায় 3.5 কোটি। এবং আমরা এই মুহূর্তে শারীরিক শিক্ষা কেন্দ্রে যেটি দেখতে পাচ্ছি, এখানেও সেই চেইন সিস্টেমে বিভিন্ন ত্রাণ আসছে এবং শিক্ষার্থীরা সংগ্রহ করছে। এভাবেই আসলে উৎসাহ উদ্দীপনা দিয়ে আসলে তারা ত্রাণ সংগ্রহ করছে এবং যেই স্বেচ্ছাসেবকরা আছে সেই স্বেচ্ছাসেবকদের উজ্জীবিত করছে। এবং তারা যে এই যে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে চেইন সিস্টেম তারা করে নিয়েছে একদম গেট থেকে, অর্থাৎ বাহির থেকেই সুশৃঙ্খলভাবে ত্রাণগুলো তারা একদম তাদের যেখানে রাখার নির্দিষ্ট রাখার জায়গা করেছে সেখানে রাখছে। এবং বাহিরেও আমরা যদি বলতে চাই, টিএসসিতে যেমন ভিড় আমরা সারাদিন দেখিয়েছি, শারীরিক শিক্ষা কেন্দ্রের বাইরেও কিন্তু এখন সেই একই রকম ভিড় আছে মানুষের, সেই একই রকম অংশগ্রহণ। তারা আসলে যে যা পারছেন, সারাদিন আমরা বলেছি যে যা পারছে জামা কাপড় নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। এবং এখন যেটি আমরা দেখতে পেয়েছি সন্ধ্যার পর থেকে বিশেষ করে ওষুধ আসতে শুরু করেছে এবং নারীদের যে স্যানিটারি ন্যাপকিন আছে সেসব আসতে চলেছে। কারণ দিনভর আমাদেরকে স্বেচ্ছাসেবীরা জানিয়েছিল স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন, তাদের শিশু খাদ্যের প্রয়োজন, তবে সেগুলো এখন আসতে শুরু করেছে এবং তারা সংগ্রহ করছে। এবং সংগ্রহ করে আসলে তারা যেটা বলছে এবং এই একদিকে সংগ্রহ করছে এবং অন্য দিক থেকে তারা গাড়ি লোড করে এবং যে বন্যা কবলিত এরিয়াগুলো আছে, যে এলাকাগুলো আসলে বন্যা কবলিত আছে, সেই এলাকাগুলোতে তারা পৌঁছানোর চেষ্টা করছে এবং সেটি অব্যাহত আছে। তো যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে সেখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ। বন্যার্থীদের জন্য ত্রাণ সংগ্রহের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের চলমান বন্যায় ক্ষয়ক্ষতির জন্য ভারতকে দায়ী করল বিএনপি। অভিন্ন নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ ও পানি ছাড়ার আগে বাংলাদেশকে সতর্ক না করায় মোদী সরকারের সমালোচনা করেছেন তারা। দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রলয়ঙ্করী বন্যার কবলে দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের 11টি জেলার প্রায় 50 লাখ মানুষ। দুর্গত এলাকার মানবেতর অবস্থা তুলে ধরে শনিবার এমন পরিস্থিতির জন্য অভিন্ন নদীগুলোতে ভারতের বাঁধ নির্মাণ, ভাটির দেশ বাংলাদেশে বাঁধ খুলে দিয়ে একতরফা পানি প্রত্যাহার ও বাংলাদেশকে অবহিত না করাকে দায়ী করেছেন বিএনপি নেতারা। শনিবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ভারতের অন্যায় আচরণের কারণেই বন্যায় কষ্ট পাচ্ছে বাংলাদেশের মানুষ। 54টা নদী ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রত্যেকটি নদীতে অন্যায়ভাবে ভারত সেখানে বাঁধ নির্মাণ করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এই বন্যায় দুর্গত হয়ে, বানভাসী হয়ে, বাস্তুচ্যুত হয়ে এখন আশ্রয় খুঁজছেন এবং চরম দুর্ভোগে পতিত হচ্ছেন সেই সমস্ত জনগণের প্রতি আমরা তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের স্বার্থ বিবেচনায় দৃশ্যমান পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগের দোসররা এখনও সক্রিয় জানিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায় সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে। শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে আরও 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এছাড়াও আসম ফিরোজ, 7 ও দীপুমণিকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রথম দফা রিমান্ড শেষে আদালতে তুলে আরও 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বনানী থেকে আসম ফিরোজকে ভাটারা থানার মামলায় গ্রেফতার করে পুলিশ। পটুয়াখালী 2 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি। এদিকে 10 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। গত 13 আগস্ট গ্রেফতার হন আনিসুল হক এবং সালমান এফ রহমান। এছাড়া দীপুমণি ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের রিমান্ড আবেদন করে পুলিশ। সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিক্ষা ব্যবস্থার ধ্বংসকারী দীপুমণি, তাকে 4 দিনের রিমান্ড পর বাড্ডা থানা মামলা নাম্বার 4824-এ তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাটারা এলাকায় সুমন শিকদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সাবেক আওয়ামী সরকারের অবৈধ সরকারের আসম চিফ হুইপ আসম ফিরোজ এই আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামা ফিরোজ সাহেব গত 6 বছরে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন না। সে শুধু সংসদ সদস্য ছিলেন এবং এই মামলার ঘটনার সময় সে এবার কেয়ার হাসপাতালে অসুস্থ ছিল। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের উপর হামলার অন্যতম আসামি ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করা হয়েছে। ডিবি সূত্র থেকে জানা গেছে শনিবার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। 2018 সালের 4 আগস্ট রাতে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে গাড়িতে ওঠার সময় হামলাটি হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানার মামলায় সাদেক খান গ্রেফতার হন। রাতের সময় আরও থাকছে। অর্থনীতি অস্থিতিশীল করতেই ব্যাংক একীভূতের চেষ্টা হয়। আর্থিক খাত ধ্বংসের মূল হোতাদের ধরলে কোনো ক্ষতি হবে না দাবি সিপিডির। ইসলামী ব্যাংক সংস্কারে নানা সুপারিশ। 37 দিন বন্ধ থাকার পর কাল থেকে চলবে মেট্রো রেল। এরই মধ্যে বৃহস্পতি, শুক্র ও শনিবার মেট্রো রেল পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। কাল সকাল থেকে রাত পর্যন্ত চলবে মেট্রো রেল। তবে মেরামত ও সংস্কারের জন্য আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। আজ ট্রায়াল রান করে প্রস্তুতি নিচ্ছে মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া জানান, সকাল থেকে পর্যন্ত 10টি ট্রেনের ট্রায়াল রান হয়েছে। স্বাভাবিক সময়ে যেভাবে ট্রেন চলেছে সেভাবেই চালানো হয়েছে। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। এর আগে ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেলে মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর দিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ব্যাংক সহ দেশের আর্থিক খাত ধ্বংসের মূল হোতাদের ধরলে অর্থনীতি ও কর্মসংস্থানের কোনো ক্ষতি হবে না, এমনটাই মনে করেন গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। তার মতে, আগের সরকারের আমলে ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত ছিল আর্থিক খাতে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা মাত্র। দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এমন কথা বলেন তিনি। হাসিনা সরকার পতনের পর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ চলছে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক ধরা হচ্ছে ভঙ্গুর অর্থনীতির কুশীলবদের। সংস্কার প্রক্রিয়ার মাঝেই এই ধরপাকড়ি আর্থিক খাতে নতুন করে সংকট তৈরি করবে কিনা দেখা দিয়েছে সেই শঙ্কা। অমুক এত বিরাট একজন ব্যবসায়ী, ওনার এত জন কাজ করছে, শ্রমিক কর্মচারী অফিসার আছেন, ওনাদেরকে যদি হাত দেওয়া হয় তাহলে তো অর্থনীতি তো ধ্বংস হয়ে যাবে। না, আমার মনে হয় যে আমাদের এখানে সংস্কার যেভাবে করা হচ্ছে, ব্যক্তিকে হাত দেওয়া হচ্ছে, প্রতিষ্ঠানকে হাত দেওয়া হচ্ছে না।
প্রতিষ্ঠান যাতে কাজ করতে পারে সেটা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং এখানে যারা নাকি এই ধরনের উদ্বেগ প্রকাশ করছেন, আমি মনে করি যে এটা অমূলক উদ্বেগ। শনিবার চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অতিথির বক্তব্যে ঘুরে ফিরে এলো আগের সরকারের আমলে ব্যাংক একীভূত করার প্রসঙ্গ। অর্থনীতিবিদদের যুক্তি, এমন পদক্ষেপ ছিল অর্থনৈতিক ভারসাম্যহীনতা তৈরির অপচেষ্টা মাত্র। রুগ্ন ব্যাংকগুলির ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিছুদিন আগে যে এদেরকে মার্জ করা, আরোপিত মার্জ করা ইত্যাদি বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়ার একটা চেষ্টা বলবো না, আমি অপচেষ্টা নেওয়া হয়েছিল। মার্জার একুইজিশনে যদি কোনো ধরনের আমাদের আইনি পরিবর্তন দরকার হয় সেগুলোও আমাদের করতে হবে। এটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যে আমানতকারীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানে উঠে আসে মেগা প্রকল্প বাস্তবায়ন আর জ্বালানি খাতের উন্নয়নের নামে যেন বন্ধ হয় অর্থলোপাটের মহোৎসব। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন মার্কিন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না ডেমোক্র্যাট দলের রবার্ট এফ কেনেডি জুনিয়র। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি বিরোধী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন তিনি। আর এতে ট্রাম্পের পাল্লা কিছুটা ভারী হলো বলে মনে করছেন কেউ। যদিও বিভিন্ন জরিপে বলা হচ্ছে ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস। কামালা হ্যারিসকে প্রার্থী করায় ডেমোক্রেট শিবির যখন চনমনে, তখনই মার্কিন ভোটের রাজনীতিতে নতুন মোড় যোগ করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। দীর্ঘদিন ডেমোক্রেট শিবিরে কাটালেও ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার। মার্কিন নির্বাচন ঘিরে নাটকীয়তার এখানেই শেষ নয়। শুক্রবার কেনেডি জুনিয়রের নতুন ঘোষণা ভোটের হিসাব নিকাশ অনেকটাই বদলে দেওয়ার মতো। নিজের প্রার্থিতা প্রত্যাহার করে জুনিয়র কেনেডি সমর্থন দিয়েছেন কামালার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে। একই দিন 70 বছর বয়সী কেনেডি জুনিয়র অ্যারিজোনায় যোগ দেন ট্রাম্পের নির্বাচনী সমাবেশেও। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, মার্কিন রাজনীতিতে কেনেডি পরম্পরার কাউকে নিজের পক্ষে পাওয়ায় ভোটের পাল্লা কিছুটা হলেও ভারী হলো ট্রাম্পের। যদিও বিভিন্ন জরিপে বলা হচ্ছে ট্রাম্পের চেয়ে এখনও জনপ্রিয়তায় এগিয়ে আছেন কামালা। নির্বাচনের বাকি আর 10 সপ্তাহ। এর আগেই জুনিয়র কেনেডির রিপাবলিকান শিবিরকে সমর্থনের সিদ্ধান্ত অভূতপূর্ব ও বুদ্ধিদীপ্ত বলে উল্লেখ করেছেন ট্রাম্প। I've known him for so long. For the past 16 months, Robert F. Kennedy Jr. His candidacy has inspired millions and millions of Americans, raised critical issues that have been too long ignored in this country. ট্রাম্প স্বাগত জানালেও বেজায় চটেছেন কেনেডি জুনিয়রের বোন কেরি কেনেডি। ট্রাম্পকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও তার পারিবারিক আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেছেন কেরি। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা। মৃত্যু বেড়ে 18। রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই হ্রদের 16 গেট। বন্যার্তদের সহায়তায় দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভিভূত ডক্টর ইউনূস। দুর্গত এলাকায় ডিজেল পাঠে মোবাইল টাওয়ার সচল ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশ। 44 এনজিওর সঙ্গে বৈঠক। এবং দুর্যোগ এক করেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। সহায়তা নিয়ে টিএসসিতে মানুষের ঢল। গণত্রাণ সংগ্রহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যস্ততা। এই ছিল এখনকার মতো রাতের সময়। এরপর দেখবেন সময় সংবাদ। সঙ্গেই থাকুন সময়।